প্রতিটি বাহিনীর প্রযুক্তিগত দক্ষতা ও সক্ষমতা বাড়ানো হবে জানালেন প্রধানমন্ত্রী। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এইসব নতুন নতুন ক্ষেত্রগুলো কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। সরকারি অনুষ্ঠানের ব্যানার, বিলবোর্ডে সরকার প্রধানের ছবি ব্যবহার নিষিদ্ধ। সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক মত বিশ্লেষকের। এই চিঠির মধ্য দিয়ে এটা আসলেই প্রতীয়মান হয় যে আমরা যদি সত্যিকারের সুশাসন চাই তাহলে আসলে ছবির চেয়ে বরং আমরা কাজের দিকে মনোনিবেশ করা উচিত। সব অপরাধ প্রমাণ হলে নিষিদ্ধ হবে আওয়ামী লীগ, বলছেন চিফ প্রসিকিউটর। যদি আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসেবে প্রাথমিক অভিযোগ প্রমাণিত হয়, তারা আমার কাছে রিপোর্ট সাবমিট করলে প্রয়োজনীয় ব্যবস্থা আমি নিব। হাসিনার দেশে ফেরার রাজনৈতিক বাস্তবতা নেই, মত বিশ্লেষকের। রাজনৈতিক পরিমণ্ডল থেকে দেখলে এই মুহূর্তে তার সংগঠনের কোনো অস্তিত্ব বিরাজ করে না। এখন এই ইনস্টেবিলিটি তৈরি করার ক্ষেত্রে শেখ হাসিনার আশাটা সেই ইনস্টেবিলিটিকে খুব একটা ফুয়েল করবে না। দলীয় প্রভাবমুক্ত রেখে স্থানীয় নির্বাচন আয়োজনে বিশেষ ছক কষছে ইসি। প্রতীক না থাকায় আওয়ামী লীগের অংশ নিতে বাধা নেই, বলছেন বিশ্লেষক। সংসদে আইন পাশ হয়েছে, কোনো প্রতীক থাকবে না, তার মানে নির্বাচনটা নির্দলীয় হওয়ার কথা, কিন্তু কিছু কিছু দলের মধ্যে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কোটি মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় খামেনির জানাজা। সর্বোচ্চ নেতার মূল আদর্শ ধারণের অঙ্গীকার, চক্ষু চড়ক গাছ ট্রাম্পের। বিসিবির সাবেক সভাপতি পাপনের সীমাহীন দুর্নীতির প্রাথমিক সত্যতা মিলেছে জানানো দুদক। যাবতীয় নথি চেয়ে ক্রিকেট বোর্ডের 3টি চিঠি। হঠাৎ অসুস্থ হয়ে চলে গেলেন লেখক গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। পরিবার ও সাহিত্য অঙ্গনের শোকের ছায়া। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। এবার বিস্তারিত। নিরাপত্তার বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সদস্যদের সবসময় প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক। নিরাপত্তা কৌশল এমনভাবে সাজাতে হবে যাতে সরকার প্রধান জনগণ থেকে দূরে সরে না যান। ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেক কেটে আয়োজন উদ্বোধন করেন সরকার প্রধান। কুশল বিনিময় করেন চট্টগ্রামের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে শহীদ হওয়া ৫ পিজিআর সদস্যের পরিবারের সঙ্গে। প্রধানমন্ত্রী বলেন, সাইবার যুদ্ধ সহ বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় সব বাহিনীরই আরও আধুনিক ও প্রশিক্ষিত হওয়া জরুরি। এ বিষয়ে উদ্যোগ নিয়েছে সরকার। যে কোনো বাহিনীর সামনে প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থসামাজিক, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এইসব নতুন নতুন ক্ষেত্রগুলো কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। সশস্ত্র বাহিনী পেশাদারিত্ব বজায় রাখলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কখনো হুমকির মুখে পড়বে না, বলেন সরকার প্রধান। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। একই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনী হবে চতুর্মাত্রিক। জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে বাংলাদেশ। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আগামী দিনে আরও আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে নিজেদের সক্ষমতাকে আরও বাড়াবে। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর বলেও জানান রাষ্ট্রপ্রধান। প্রিয় প্রতিনিধিবৃন্দ, মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।
সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বলা হয়, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। এই সিদ্ধান্ত সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সরকারি অনুষ্ঠান মানেই ব্যানারে রাজনৈতিক বা প্রশাসনিক শীর্ষ ব্যক্তিদের ছবি। এমন চিত্র বহু বছর ধরেই পরিচিত। বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, জেলা প্রশাসন থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানের নানা আয়োজনেও দেখা গেছে একই ধারা। বাসা থেকে সচিবালয়ে যাওয়ার পথে সড়কে একটি মন্ত্রণালয়ের কর্মসূচির ব্যানার ফেস্টুনে নিজের ছবি দেখতে পান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবকে ডেকে সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার বন্ধের নির্দেশনা দেন। মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বলা হয়েছে, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয় সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাষ্ট্রের প্রতিষ্ঠানকে ব্যক্তি বা রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তে প্রাতিষ্ঠানিক পরিচয়ের মাধ্যমে তুলে ধরার সংস্কৃতি গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করতে পারে। গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার ধারাবাহিকতার জন্য এটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থাৎ আমার আমিত্ব বড় নয়, দেশের জনগণই বড়, দেশের জনগণের স্বার্থই বড়, দেশের স্বার্থই বড়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বই বড়। সেই বার্তাই আমি মনে করি এটা বহন করে। এই সিদ্ধান্ত সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলছেন বিশ্লেষকরা। সুশাসনের জন্য একটি দারুণ ইতিবাচক কাজ করবে বলে আমার কাছে মনে হয়। তবে এটি ধরে রাখা এবং এই বিষয়টি যাতে তৈলমর্দনের পর্যায়ে গিয়ে আবার আমাদের আমলাতন্ত্র যাতে সেটাকে মিসইউজ না করে সেটাও কিন্তু দেখতে হবে। এই ধরনের সিদ্ধান্তে সরকারি অফিসে দলীয় প্রভাব কমানোর পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করা সহজ করবে বলছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বছরের মধ্যেই দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক বয়ান হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলছেন, এই মুহূর্তে তার দেশে ফেরার রাজনৈতিক বাস্তবতা নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা এবং মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে শেখ হাসিনার ফিরে আসতে চাওয়া ভূ রাজনৈতিকভাবে কতটা বাস্তবসম্মত তা নিয়েও প্রশ্ন রয়েছে। শাহ আলী জয়ের রিপোর্ট। রাজধানী ঢাকাসহ দেশের অনেক জায়গাতে মাঝে মধ্যেই দেখা যায় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের এমন ঝটিকা মিছিল। ভারত থেকে দলটির সভাপতি শেখ হাসিনা এবছরই দেশে ফিরবেন। দেশটির গণমাধ্যমে দেয়া এমন সাক্ষাৎকারের পর এ ধরনের মিছিলের সংখ্যা বেড়েছে। সেই স্বৈর শাসকদের তবে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক এই প্রধানমন্ত্রীর নামে ঝুলছে হত্যাকাণ্ড, গুম, দুর্নীতি সহ কয়েকশো মামলা। তার দলের শীর্ষ নেতাদের বেশিরভাগই দেশান্তরী, অনেকে কারান্তরীণ। স্থানীয় নেতাকর্মীরা হুলিয়া মাথায় নিয়ে পলাতক। এমন বাস্তবতায় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে নিশ্চিত নন রাজনৈতিক বিশ্লেষকেরা। রাজনৈতিক পরিমণ্ডল থেকে দেখলে এই মুহূর্তে তার সংগঠনের কোনো অস্তিত্ব বিরাজ করে না। দল হিসেবে আওয়ামী লীগ যে এই মুহূর্তে তৈরি না, সম্প্রতি আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সমাজে আমরা যে হুঙ্কার শুনেছি সেটিও আসলে বাস্তব কোনো রূপ দেখিনি। আওয়ামী লীগ এসেনশিয়ালি যেটা চাচ্ছে যে একটা ইনস্টেবিলিটি তৈরি হোক, কারণ ইনস্টেবিলিটি তৈরি হলেই তার জন্য আবারও রিলেভেন্ট হওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়। এখন এই ইনস্টেবিলিটি তৈরি করার ক্ষেত্রে শেখ হাসিনার আশাটা সেই ইনস্টেবিলিটিকে খুব একটা ফুয়েল করবে না, যেখানে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা মোরলেস এগ্রিমেন্ট আছে। এইরকম একটা জায়গায় এসে এই ধরনের চ্যালেঞ্জ উনি নেবেন বলে আমার মনে হয় না। দেশে ফিরলে আইনি প্রক্রিয়া মোকাবেলা করা হবে শেখ হাসিনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন আইনজীবীরা। ওনার এখন যে আদালতে ওনার সাজা হয়েছে, উনি অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করার ওনার সুযোগ আছে। তবে শুরুতেই এসেই ওনাকে কারাগারে যেতে হবে, কারাগার থেকেই ওনার অন্যান্য আইনি প্রক্রিয়া শুরু করতে হবে। 24-এর 5 আগস্ট থেকে শেখ হাসিনা ভারতে আশ্রিত। ভূরাজনৈতিক এবং কৌশলগত অংশীদার দেশগুলোর তীক্ষ্ণ নজর রয়েছে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার উপর। সাবেক এই প্রধানমন্ত্রী দেশে ফিরতে চাইলে এসব হিসেব নিকেশও মাথায় রাখতে হবে মনে করছেন বিশ্লেষকরা। তারা এই ব্যাপারে যদি কোনো পদক্ষেপ নিতে চায় তাহলে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে তাদের যেই রিলেশনশিপটা তারা এখন বিল্ড করার অবস্থানে আছে, আপনি চীনের কথা চিন্তা করেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করেন, সেই ক্ষেত্রে সেটাকে
শুধু শুধু একটা ঝুঁকির মুখে ফেলানো ছাড়া তাদের আসলে তো গেইন করার কিছু নেই। উনি যদি আসতে চান এবং এসে যে কনসিকুয়েন্স আছে সেই কনসিকুয়েন্স বুঝে যদি উনি আসতে চান, বর্তমান সরকার এবং যে রাজনৈতিক পরিস্থিতি আছে কেউই সেটা থেকে তাকে কোনো ধরনের প্রোটেকশন দিবে বলে আমার মনে হয়। তারা বলছেন শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না ব্যক্তিগত সিদ্ধান্তের উপর তা নির্ভর করে না, বরং সেক্ষেত্রে আইনি প্রক্রিয়া, রাজনৈতিক পরিবেশ, ভূ রাজনৈতিক এবং কূটনৈতিক প্রভাব থাকবে তার উপর। কিন্তু এই সাময়িক শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান দমনে গণহত্যা সহ নানা অভিযোগে এবার দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারে তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, তদন্তে প্রমাণ মিললে ট্রাইব্যুনাল আইনেই শুরু হবে বিচার। আওয়ামী লীগের জোট সঙ্গীদের বিচার শুরু হবে কিনা তা তদন্ত শেষে জানা যাবে বলেও জানান তিনি। রবিবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 2024 সালের জুলাই ছাত্র জনতার আন্দোলন দমনে বেপরোয়া ছিল পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো। পুরো আন্দোলনে হত্যা করা হয় 1400 জনকে, আর আহত হয় আরও প্রায় 20,000 মানুষ। 2024 অক্টোবরে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য ট্রাইব্যুনালে আবেদন করেন ববি হাজ্জাজ। নিয়োগ দেয়া হয় তদন্ত কর্মকর্তা। এবছরের জুলাই জাতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গণহত্যার দায়ে শিগগিরই আওয়ামী লীগের বিচার শুরু হবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও তদন্তের অগ্রগতির বিষয়টি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। আমাদের এখানে যে ইনভেস্টিগেশনটা চলমান আছে, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ নাই। তদন্ত সংস্থা স্বাধীনভাবে তদন্ত করছে। যদি আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসেবে প্রাথমিক অভিযোগ প্রমাণিত হয়, তারা আমার কাছে রিপোর্ট সাবমিট করলে প্রয়োজনীয় ব্যবস্থা আমি নিব। জানান, আওয়ামী লীগের বিচার শুরু হলে সভানেত্রী হিসেবে আবারও আসামি হবেন শেখ হাসিনা। সংগঠন হিসেবে কিছু ভূমিকা থাকে, এটা ব্যক্তির দ্বারাই পরিচালিত হয়। সংগঠন তো আর নিজে কাজ করতে পারে না, সংগঠনের যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের মাধ্যমেই পরিচালিত হয়। সেখানে দেখতে হবে যে তার ব্যক্তিগত দায়টা কিভাবে ছিল আর সাংগঠনিক দায়টা কেমন করেছিল। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। দলীয় প্রভাবমুক্ত স্থানীয় নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন, এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসউদ। তিনি জানান, স্থানীয় নির্বাচনের প্রস্তুতি শেষ করতে সময় লাগবে মাত্র 1 থেকে 1.5 মাস। এদিকে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় আওয়ামী লীগের প্রার্থীরাও ভোটে দাঁড়াতে পারবেন বলে জানান নির্বাচন বিশ্লেষক বদিউল আলম মজুমদার। সামিয়া মাহতাব রোজার রিপোর্ট। তৃণমূলের নেতৃত্বে বাছাই করতে হয় স্থানীয় সরকার নির্বাচন। এই বিশাল কর্মযজ্ঞ শুরুর আগে রয়েছে বিশাল প্রস্তুতি। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রী আভাস দিয়েছেন স্থানীয় নির্বাচন শুরু হবে অক্টোবরে। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছেন। স্থানীয় ভোট উৎসবের মধ্য দিয়ে প্রায় 4,500 ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জেলা, উপজেলা পরিষদের জনপ্রতিনিধি নির্বাচন করবে সাধারণ মানুষ। কিন্তু স্থানীয় নির্বাচনের এই মহাযজ্ঞের জন্য কতটা প্রস্তুত নির্বাচন কমিশন? ইসি জানায়, তাদের কাছে আগে সরকারের আনুষ্ঠানিক চিঠি আসতে হবে, এরপর প্রস্তুতি শেষ করতে লাগবে 1 থেকে 1.5 মাস। এখন আমাদের ফরমাল কোনো আলাপ হয় নাই, সরকারের সাথে কোনো আলোচনা হয় নাই, বা কোনো চিঠিও আমরা সরকার থেকে পাই নাই। তবে আমরা আমাদের মতো করে প্রস্তুতি গ্রহণ করতেছি। এবারে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক, তাই সম্পূর্ণ নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে প্রার্থীদের। সেক্ষেত্রে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রার্থীরাও নির্বাচনে অংশ নিতে পারবেন বলে মনে করছেন বদিউল আলম মজুমদার। আইন অনুযায়ী যে যদি কোনো দলীয় প্রতীক না থাকে এবং কারো বিরুদ্ধে যদি মামলা মোকদ্দমা না থাকে এবং কারো বিরুদ্ধে যদি এই যে কোনো রকম বিদেশে না থাকে, তাদের তো নির্বাচন করার ব্যাপারে বাধা থাকার কথা নয়। ইসি জানায়, দলীয় প্রভাবমুক্ত নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন, তাই নিরাপত্তার বিশেষ ছক কষছে ইসি। ভোট কেন্দ্র ও এলাকার সার্বিক শান্তি রক্ষায় প্রাথমিক ধাপে পুলিশ ও বিজিবি মোতায়েন করবে কমিশন। পরবর্তী ধাপে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েনের কথাও ভাবছে তারা। পুলিশ, বিজিবি, আনসার এদের মাধ্যমে আমরা নির্বাচন করার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী ধাপে যখন নির্বাচন করব
সেখানে আমরা বিষয়টি সেনাবাহিনীর সহায়তা নিব কিনা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য আরও কি করা যায় সেই পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব। স্থানীয় সরকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার গণতন্ত্রের ভিত তৈরি করে, তো ভিতটা যদি দুর্বল হয় তাহলে গণতান্ত্রিক ব্যবস্থাটাও দুর্বল হয়। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সময় প্রযুক্তির অপব্যবহার রুখতে সতর্ক থাকতে হবে সরকার ও নির্বাচন কমিশনকে। আসন্ন অক্টোবরেই শুরু হতে পারে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন। তবে এবারের মূল চমক, নির্বাচন হবে দলীয় প্রতীক ছাড়াই। এই প্রতীকহীন নির্বাচন একদিকে যেমন দলগুলোর জনপ্রিয়তার পরীক্ষা নেবে, অন্যদিকে ভোটের মাঠ ও নির্বাচনী সমীকরণ সামলানোর ইস্যু বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে সরকারকে। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। কোটি মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা। মৃত্যুর 4 মাস পর রবিবার তেহরানের খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় অশ্রুসিক্ত নয়নে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে বিদায় জানান ইরানিরা। কয়েক ধাপের এই আয়োজনে খামেনির পাশাপাশি বিদায় জানানো হয়েছে তার পরিবারের আরও 4 সদস্যকেও, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যুদণ্ড দাবি জানান ইরানিরা। শোক আর নীরবতায় মোড়ানো চারপাশ, কালো পতাকার নিচে শেষ বিদায়ের আয়োজন। আল্লাহু আকবার ধ্বনির প্রতিধ্বনির মাঝেই ভেসে আসছে অশ্রুসিক্ত মানুষের আহাজারি। রবিবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। মৃত্যুর দীর্ঘ 4 মাস পরও জানাজায় এত জনসমুদ্র দেশটির ইতিহাসে গড়েছে নতুন নজির। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যুদণ্ড চান ইরানিরা। আমরা সবাই এখানে আমাদের বাবার রক্তের প্রতিশোধ নিতে এসেছি। এটি প্রতিশোধের এক সমাবেশ। আমরা প্রত্যেকেই নেতার সন্তান। তার জানাজার পর দ্বিতীয় পর্যায়ে জানাজা হয় শহীদ সাইয়েদে বশরা হুসাইনি খামেনি, শহীদ মেজবা আল হুদা বাকিরি ও শহীদ জাহরা হাদ্দাদ আদেলের। তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় খামেনির 14 মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়েগানির। ইরানের প্রেসিডেন্ট সহ সরকারের নানা পর্যায়ে কর্মকর্তারা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন খামেনির 3 ছেলেও। কানায় কানায় পরিপূর্ণ ছিল খোমেনি গ্র্যান্ড মুসল্লা। তবে উপস্থিত ছিলেন না মুজতবা খামেনি। জানাজার পর প্রস্তুতি চলছে শোকযাত্রার। সোমবার তেহরানে মূল শোক মিছিল শেষে মঙ্গলবার কমেও জানানো হবে খামেনিকে শেষ বিদায়। এছাড়া বুধবার ইরাকের নাজাফ ও কারবালায় বিশেষ শোক ও জানাজার আয়োজন রয়েছে। বৃহস্পতিবার মাশহাদে পৃথক জানাজা ও শোকসভা অনুষ্ঠিত হবে। আর সেখানেই ইমাম রেজা রাদিয়াল্লাহু এর পবিত্র মাজার প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হবেন বিশ্বের এক সময়ের প্রভাবশালী এই ধর্মীয় নেতা। আফরিন মৌ, নিউজ 24। তেহরানে খামেনির শোকে জনস্রোত দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ কপালে উঠে যাওয়ার দশা। এমন চিত্র বিস্ময়কর বলে মন্তব্য করেছেন তিনি। ইরানকে 1 সপ্তাহের ছুটি দেওয়ার কথা বলে শোকের এই সময়ে কটাক্ষ করেছেন তিনি। এদিকে প্রয়াত নেতার শেষ বিদায়ের বেলায় নিজেদের অধিকার রক্ষায় লড়াইয়ের কড়া বার্তা দিচ্ছে ইরান। যে লড়াইয়ে প্রাণ গেছে সর্বোচ্চ নেতার, সেই অধিকার রক্ষায় সোচ্চার ইরানের বিপ্লবী সেনারা টহল দিচ্ছে হরমুজ প্রণালীতে। সম্প্রতি হরমুজে ওমানের সার্বভৌম জলসীমায় নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে পাশে থাকতে একমত হয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। মাস্কাটের হয়ে মাইন অপসারণে রণতরীয় ব্যবহার করেছে তারা। এতে হরমুজ প্রণালী বিদেশি শক্তির সামরিক সক্ষমতা প্রদর্শনের মঞ্চ নয় বলে সতর্ক করেছে তেহরান। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার শোকানুষ্ঠান চলাকালে সংযমের বুলি আওড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কটাক্ষ করে বলেন, ইরানকে 1 সপ্তাহের ছুটি দিয়েছেন। শোক চলাকালে তেহরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ বন্ধ থাকবে। প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির বিদায়ে জনস্রোতকে বিস্ময়কর বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতায় ইসরায়েলকে বড় বাধা বলে আখ্যা দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার যে কোনো উদ্যোগে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তুরস্ক। ইসরায়েলি সমঝোতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, যা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। তেহরান এখন আগের চেয়েও শক্তিশালী বলেছেন অনেক বিশ্লেষক। তারা মনে করেন যুদ্ধের অভিজ্ঞতার মধ্যেই ধীরে ধীরে গড়ে উঠছে খামেনি পরবর্তী ইরান, যাদের সিদ্ধান্ত গ্রহণের কাঠামো ও নীতিগত অবস্থানও আগের তুলনায় বেশ পাকাপোক্ত। নীরব দাস, নিউজ 24।
এদিকে বিশ্বকাপের শেষ 16-র হাই ভোল্টেজ ম্যাচে সোমবার স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড। প্রতিপক্ষকে সমীহ করছেন ইংলিশ কোচ থমাস টুখেল, তবে জয় ছাড়া ভাবছেন না ভিন্ন কিছুই। অন্যদিকে ইংল্যান্ডকে ফেভারিট মানলেও জয় পেতে মরিয়া হ্যাভিয়ারের শিষ্যরা। আজ থেকে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 6টায়। সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 মিটার উঁচুতে স্তাদিও আজতেক স্টেডিয়াম। এই মাঠে বিশ্বকাপের শেষ 16 লড়াইয়ে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও ইংল্যান্ড। উচ্চতার দিক থেকে মাউন্ট এভারেস্ট আরোহণ করার মতো অবস্থা থ্রি লায়ন্সদের। বিশ্বকাপের অন্যতম শিরোপা প্রত্যাশী দল ইংল্যান্ড গ্রুপ পর্বের দারুণ পারফরমেন্সের পর নকআউট পর্বে ডিআর কঙ্গোকে 2-1 গোলে হারিয়ে শেষ 16তে জায়গা করে নেয় থমাস টুকেলের শিষ্যরা। আসলে দুর্দান্ত ছন্দে হ্যারি কেইন। প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় হুমকি বায়ার্ন মিউনিখের এই ফরওয়ার্ড। তবে ইনজুরির কালো মেঘ ভর করেছে ইংল্যান্ড শিবিরে। চোটের কারণে ডেকলাইন রাইসের সার্ভিস মিস করবে ইংলিশরা। প্রতিপক্ষ মেক্সিকোকে বেশ সমীহ করছেন কোচ টুকেল। জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না এই মাস্টার মাইন্ড। দেখুন, মেক্সিকো দারুণ ছন্দে আছে। স্বাগতিক হিসেবে তারা সুবিধা পাবে। দলের ফুটবলাররা কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েছে। আশা করি ইতিবাচক ফুটবল খেলতে পারলে সাফল্য পাবো আমরা। অন্যদিকে বিশ্বকাপের 23তম আসরে বড় চমক বলা যায় মেক্সিকোকে। স্বাগতিকদের সমর্থনে উজ্জীবিত দলটি এখন পর্যন্ত 4টি ম্যাচ জিতে একটিও গোল হজম করেনি। শেষ 32-এ ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে নকআউটে পা রেখে নির্ভর মেক্সিকানরা। কোচ হ্যাভিয়ার আগুয়েরের অধীনে দলটি রক্ষণে যেমন সংগঠিত, তেমনি দ্রুত পাল্টা আক্রমণেও ভয়ঙ্কর। দারুণ ফর্মে থাকা দুই ফরওয়ার্ড জুলিয়ান কুইনন্স ও রাউল হিমেনেজের ওপর শতভাগ আস্থা রেখেছেন হেড কোচ। ইংল্যান্ডকে ফেভারিট মানছি। দল হিসেবে তারা দারুণ ফর্মে আছে। স্বাগতিক হিসেবে আমরাও চেষ্টা করব ইতিবাচক ফুটবল খেলতে। আমি মনে করি পরিকল্পনা অনুযায়ী ফুটবলাররা পারফর্ম করলে ভালো ফল আসবে। পরিসংখ্যান, শক্তিমত্তা কিংবা কাগজে কলমে মেক্সিকোর চেয়ে বেশ এগিয়ে ইংল্যান্ড। দুদলের 9 বারের দেখায় ইংলিশদের 6 জয়ের বিপরীতে 2টি জয়। স্বাগতিকদের বাকি ম্যাচটি হয় ড্র। ইশতিয়াক দীপু, নিউজ 24। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে বিসিবিকে ব্যবহার করে সীমাহীন দুর্নীতির প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। তবে বিস্তর এই দুর্নীতির জট খুলতে দীর্ঘ সময় লাগছে বলে জানিয়েছে সংস্থাটি। এমন প্রেক্ষিতে পাপনের বিসিবি সভাপতি হিসেবে 12 বছরের সময়কালের যাবতীয় কর্মকাণ্ডের রেকর্ড ও নথি চেয়ে নতুন করে 3টি আলাদা চিঠি পাঠিয়েছে দুদক। শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে পরিচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন টানা 1 যুগ বোর্ডের এই পদ আঁকড়েছিলেন। ফ্যাসিবাদের দায়ে আওয়ামী সরকারের পতন হলে 2012 থেকে 2024 এই দীর্ঘ 12 বছরে পাপনের দুর্নীতির খতিয়ান নিয়ে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন। দীর্ঘ 1 বছর ধরে পাপনের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ, কনসালটেন্ট নিয়োগে জালিয়াতি, বিপিএল আয়োজনে লুটপাট, স্টেডিয়াম নির্মাণে অনিয়ম সহ একাধিক দুর্নীতির অনুসন্ধান করছে সংস্থাটি। তবে 1 বছরেও অনুসন্ধান শেষ করতে পারেনি দুদক। সংস্থাটি বলছে, বিশাল এই দুর্নীতির জাল ভাঙতে তথ্য উপাত্ত সংগ্রহে বাড়তি সময় লাগছে। ব্যাপক তথ্য সংগ্রহ এবং এই তথ্য যাচাই বাছাইয়ের ক্ষেত্রে সময়টা লাগবে, এটাই স্বাভাবিক। মূলত আসলে এই জন্যই আমরা আরো নিখুঁতভাবে অনুসন্ধানটা পরিচালনা করতে চাই। এদিকে পাপনের দুর্নীতির প্রাথমিক সত্যতা মেলায় ফের তথ্য চেয়ে বর্তমান বিসিবি সভাপতিকে চিঠি পাঠিয়েছে দুদক। নাজমুল হাসান পাপন দীর্ঘদিন বিসিবির সভাপতি ছিলেন। তার সময়ে যত কর্মকাণ্ড হয়েছে তার সবগুলো বিষয়ে দুর্নীতি দমন কমিশনের একটা অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানের স্বার্থে আবারও তথ্য চেয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা বিসিবিতে পত্র প্রেরণ করেছেন। বিসিবির দুর্নীতি ছাড়াও পাপন ও তার স্ত্রী রোকসানা হাসানের বিরুদ্ধে 800 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও অর্থ পাচার মামলার তদন্তও করছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। বাংলা ভাষার সাহিত্য ও মুক্তবুদ্ধি চর্চার অন্যতম প্রধান বাতিঘর আবুল কাশেম ফজলুল হক আর নেই। দুপুরে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। দেশের এই বরেণ্য শিক্ষাবিদ ও প্রাবন্ধিকের প্রয়াণে বুদ্ধিবৃত্তিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
কাল সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। কেন্দ্রীয় শহীদ মিনারের ওইখানে ইসের পরে আমরা অপরাজয় বাংলা ডিপার্টমেন্টের সামনে ওইখানে 12টা থেকে 1টা পর্যন্ত এখানে আমরা থাকবো। জনগণ ওনার শুভনার্থী যারা ছিলেন, যারা ওনার সহচর ছিলেন, যারা ওনার সাথে অনেকদিন দীর্ঘদিন পথ পরিক্রমায় ছিলেন, ওনার সহযাত্রী ছিলেন, সবাই আসবেন যারা আসতে চান। পরবর্তী সময় কেন্দ্রীয় মসজিদে আমরা 1টার দিকে আমি আশা করি যে বাদ জোহরের পরে ওইখানে ওনার জানাজা সম্পন্ন হবে। একটা লম্বা অভিজ্ঞতার মধ্যে দেশ এবং জাতির জন্য তার যেটা কল্যাণকর মনে হয়েছে, তিনি সেই কথাগুলো নিঃসংকোচে এবং নিঃসংকোচিত্তে তিনি উচ্চারণ করে গেছেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হলো সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট 272 জন যাত্রী নিয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে পৌঁছানো যাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। বাণিজ্যমন্ত্রী বলেন, সরাসরি ফ্লাইট চালু হওয়ায় প্রবাসীদের যাতায়াত আরও সহজ ও সময় সাশ্রয়ী হবে। দীর্ঘদিনের দাবি যে সিলেট বিমানবন্দরটি একটা ফাংশনাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হোক। ভবিষ্যতে যে সমস্ত আন্তর্জাতিক এয়ারলাইন্স এই রুটে তাদের ফ্লাইট পরিচালনা করতে চায়, ইনশাল্লাহ আমাদের মাননীয় মন্ত্রী সেটি সদয় বিবেচনা করবেন। প্রবাসী ভাই বোনদের জন্য এই যে শুরু হলো এই ম্যানচেস্টার ফ্লাইটটা, এটা চালু থাকবে এবং আগামীতে যাতে আমাদের যাত্রী সেবা আমরা আরও ভালো নিশ্চিত করতে পারি, নিয়মিত যাত্রী সেবা পায়, নির্ভরযোগ্য যাত্রী সেবা পায়, সেটার দিকে আমরা সবাই মনোনিবেশ দিব। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।